করেছেন। এমনকি আমাদের ফেসবুক, ইউটিউব পেজে যখন আমরা ঘোষণা দিয়েছি যে আপনি আসবেন, অনেক দর্শক মন্তব্য করেছেন যে আপনারা নিজেদের মানে ডেস্টিনির এমএলএম এর বিনিয়োগকারীরা বলেছেন যে যেটা ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগকারী তারা আপনাদের কাছে টাকা ফেরত চাইছেন, তারপর আপনাকে রাজনীতিতে সক্রিয় হতে বলছেন। লাখ লাখ পাওনাদারের বিষয়ে কি বলবেন? আমাদের আরো বেশ কিছু প্রশ্ন এর মধ্যে রয়েছে। ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগকারীদের টাকা দিয়ে রাজনীতিতে যাওয়ার কথা বলেছেন, সেটি সম্পর্কে আপনি কি বলবেন? এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। জেলখানা যাওয়ার আগে এই ট্রি প্ল্যান্টেশনের লিমিটেড নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা রেখে গেছেন? আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আসলে অনেকে অনেক প্রশ্ন করছেন। জনাব রফিকুল আহমেদ, আপনি যদি সংক্ষেপে বিষয়টা একটু আলোকপাত করতেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন অনেকগুলো হয়ে গেছে, আমি একটা করে উত্তর দিচ্ছি। প্রথমত কথা হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা দিয়ে রাজনীতি নয়, কারো টাকা দিয়ে আমার রাজনীতি হয়নি। আমার রাজনীতি করতে বেশি টাকাও লাগে না। শুরু করতে আমার প্রথম অনুষ্ঠানটা করতে আমার 14 লক্ষ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণটাই আমার যারা সাথে আমার রাজনীতি করতে আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে তাদের চাঁদা থেকে, তাদের সহযোগিতা আমি শুরু করেছি। এরপরে হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা না দিয়ে যে রাজনীতি করছি বলতেছে সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন নয়, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের কাছে যতজনের টাকা পাওনা আছে এদের এই অধিকার, এই কথা বলার অধিকার আছে। তারা পাবে কার কাছে দেখেন, তারা বলতেছে কিন্তু ট্রি প্ল্যান্টেশনের কাছে। রফিকুল আমিন ছিল তখন ট্রি প্ল্যান্টেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং 5 জন উদ্যোক্তা পরিচালকের মধ্যে একজন। এখন আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে তুলে ধরতে চাই। ট্রি প্ল্যান্টেশনে যে আমরা 5 জন উদ্যোক্তা পরিচালক ছিলাম, এরা কেউই মালিক নয়, সবাই নমিনি পরিচালক। এই ট্রি প্ল্যান্টেশন কোম্পানির মালিক হচ্ছে দুটো আরো অন্য লিমিটেড কোম্পানি। একটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, যেখানে প্রায় 43,50,000 ক্রেতা পরিদর্শক আছে। তাদের মধ্য থেকে 43,50,000 লোকের মধ্যে থেকে 17,50,000 লোক এই ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছে এবং এই ট্রি প্ল্যান্টেশনের 51% মালিক হচ্ছে তারা, সেই 43,50,000 কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড। আর 49% মালিক হচ্ছে আমাদের একটা সমবায় সমিতি আছে ডেস্টিনি নাম, সেটা নাম হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। সেই প্রতিষ্ঠানের কিন্তু শেয়ার হোল্ডার আছে হচ্ছে 8.5 লক্ষ এবং শেয়ার বিক্রি হয়েছে প্রায় 1381 কোটি টাকা। সেই শেয়ার হোল্ডাররা হচ্ছে বাকি 49% মালিক। তার মানে ট্রি প্ল্যান্টেশনের মালিক না রফিকুল আহমেদ, না জেনারেল হারুন, না হোসেন, না গোফরান, না সাইদ, কেউ না। এখন আসেন, আমি ছিলাম সেখানে দায়িত্বরত ব্যবস্থাপনা পরিচালক। আমার থাকা অবস্থায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে, কথাটা সত্যি। এবং সেই দিক দিয়ে কিন্তু এরা সবাই ট্রি প্ল্যান্টেশনের কাছে মেয়াদ আনতে মানে মেয়াদ পূরণ হওয়ার পরে গাছ প্রতি 2000 টাকা লভ্যাংশ পাওয়ার চুক্তিতে আমাদের কাছে তারা বিনিয়োগ রেখেছে। কথাটা বললে একেবারে অশুদ্ধ হবে। তারা আসলে গাছের চারা কিনে সেই গাছের চারাটা আমাদের জমিতে রেখে 12 বছর পরে গাছ কর্তন করে, গাছের দাম চাই আসছে 12 বছর বয়সী মেয়েদের গাছ 2000 টাকা কিন্তু ওদেরকে দিয়ে দিতে হবে, যিনি কিনেছেন ক্রেতা, আর বাকি টাকাটা থাকবে ট্রি প্ল্যান্টেশন কোম্পানির কাছে। এখন প্রশ্ন হচ্ছে, সেখানে কিন্তু কাগজে পত্র আমরা বিক্রি করেছি প্রায় 2200 কোটি টাকা। আমি কাগজে পত্র এই জন্য বললাম, আদতে কিন্তু আমরা টাকা রিসিভ করেছি কাস্টমার থেকে আরো অনেক কম, কারণ এখানে প্রতি 10,000 টাকার বিনিয়োগের এগেনিস্টে আমরা বহু লোকের 5,000 টাকা ঋণ দিয়েছি। যে ঋণের টাকাটা কিন্তু তারা আমাদেরকে ডাউন পেমেন্ট সব দেয়নি, প্রকৃত টাকা দিয়েছে আমাদেরকে 5,000 টাকা, আমরা মানি রিসিভ দিয়েছি 10,000 টাকা। তার মানে যদি আপনি ওইভাবে দেখেন, আমাদের কালেকশন হয়েছে 1300 থেকে 1400 কোটি টাকার। এখন আসেন, এখান থেকে আমরা একটা বড় অংশ কিন্তু আমরা দিয়ে দিয়েছি, কমিশন দিয়ে দিয়েছি কাকে? আপনার যারা বিনিয়োগ করতেছে তাদের থেকে, মানে এক একটা চক্রের মধ্যে 20-25 জন করে লোক আছে। অর্থাৎ আমরা 43% টাকা, যত টাকা আমরা রিসিভ করেছি তার 43% টাকা আমরা দিয়ে দিয়েছি কমিশন। তাইলে আমরা মামলা কেন খেলাম? আমাদের মামলা হয়েছে মানি লন্ডারিং এ, যে এই যে 4300 টাকা অর্থাৎ 43% টাকা, এটা যে আমরা কমিশন আকারে দিয়ে দিয়েছি এবং পরবর্তীকালে আবার এখান থেকে কিছু টাকা আমাদের। রফিকুল আহমেদ, আমরা সাধারণ দর্শকরা এতগুলি ফিগার বা ফ্যাক্ট আমরা মনে রাখতে পারবো না। আমি শুধু সরল প্রশ্ন করি আপনাকে, আপনি জেলখানায় যাওয়ার আগে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা স্থিতি রেখে গিয়েছিলেন? আমি স্থিতি রেখে গিয়েছি ব্যালেন্স শিটে 650 কোটি টাকার মতো। আর কোম্পানির নামে সম্পদ কিনা হয়েছে টঙ্গীতে 30 বিঘা জায়গা, বাগান কেনা হয়েছে প্রায় 700-800 একর জায়গা, আবার প্রায় 5000 একর জায়গা আমরা নিয়েছি লিজ, এবং গাছ রোপণ করেছি 1 কোটি, যেখানে আমাদের 81 লক্ষ গাছ সার্ভাইভ করেছে। সেই গাছটা আমরা দুদুকে বুঝিয়ে দিয়েছি। এই ডেস্টিনি
2000 লিমিটেড, ডেস্টিনি 2000 লিমিটেডের নিজস্ব কত টাকা সম্পদ কিনেছিলেন, বর্তমানে এই কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা জমা আছে? এদের আবার সম্পদ কম, এদের কারণ সম্পদ কম করে এরা তো ট্রেডিং করতো, এখানে কোনো বিনিয়োগ করে নাই। অর্থাৎ বিনিয়োগকারীরা কেউই ডেস্টিনি 2000 কাছে 1 টাকাও পায় না, তারা টাকা পায় হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের কাছে। ওকে, তাহলে ডেস্টিনি টি প্ল্যান্টেশনের রায়ে যে মামলার রায়ে যে বলা হয়েছে সমস্ত জরিমানার টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার জন্য, তাহলে বিনিয়োগকারীরা টাকাটা ফেরত পাবে কোত্থেকে? এই রায়টাই তো ডিসপিউটেড এবং এটা তো উদ্দেশ্যমূলক রায়, তাই না? আমি এটার বিরুদ্ধে বেশি কথা বলতে চাই না, যেহেতু এটা এখনো আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি। এখানে বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাইকে সম্মিলিতভাবে 4400 কোটি টাকা জরিমানা করেছে রাষ্ট্রের অনুকূলে দেওয়ার জন্য, কিন্তু এই টাকা একবারও বলে নাই যে বিনিয়োগকারীদেরকে বন্টন করে দেওয়ার জন্য। এই জায়গাটায় কিন্তু পক্ষপাতিত্ব হয়েছে। আপনি টি প্ল্যান্টেশনের যে এটা থেকে টাকা আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যক্তিগত মাধ্যমে বা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সরিয়েছেন বা নিয়েছেন? কোনো টাকা আসে না, এই মর্মে প্রমাণ করতে পারেনি, দেখাতে পারে না, তারা অন্য কথা বলছে। কিন্তু আপনি যদি সেই ট্রায়াল কোর্টের যদি এগুলো পড়েন, ট্রায়ালের যে PW1 যেটাকে বলা হয় প্রসিকিউশন উইটনেস 1 থেকে 119 পর্যন্ত, 219 পর্যন্ত, সেখানে আপনি দেখবেন যে সেখানে কিন্তু তারা বলে নাই আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি ট্রি প্ল্যান্টেশন, তারা ভিন্ন কথা বলছে। তারা বলছে ট্রি প্ল্যান্টেশনের টাকা প্রথম ট্রান্সফার হয়ে চলে গেছে ডেস্টিনি 2000-এ, এবং ডেস্টিনি 2000 থেকে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমাদের বেতন, আমাদের ভাতা, আমাদের কমিশন, উৎসব ভাতা ইত্যাদি আকারে। তার মানে এই যে ট্রানজাকশনটা, এটাও কিন্তু তারা কোনো রেকর্ড দেখাতে পারেনি। মাননীয় আদালত বলছে যে রফিকুল আলমের অ্যাকাউন্টে যে ট্রি প্ল্যান্টেশনের টাকা এসে ঢুকছে, আপনারা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট দেননি, ব্যাংক ইনস্ট্রুমেন্ট যেটাকে আমরা বলি ব্যাংক চেক। তারা বলছে এটা দেওয়া জমা দেওয়াটা খুব ডিফিকাল্ট, এটা সম্ভব না। তার মানে কি আসলে কিন্তু কোনো কিছু প্রমাণিত হয়নি। কারণ আপনি বলবেন তাহলে রায়টা কেন হলো? রাও তো গতানুগতিক ভাবে তৈরি হয়ে আসে একটা মন্ত্রণালয় থেকে, তাই না? কিন্তু জনাব রফিকুল আমিন, আমরা কিন্তু দেখেছি জেলখানায় বসে, মানে আপনার বিরুদ্ধে এটা আপনি আমাদের জানাবেন এটা সত্য কি অসত্য, আপনি 170টা কোম্পানির অনুমোদন নিয়েছেন যখন আপনি জেলখানায় চেয়েছিলেন, এবং অনুসাদের ব্যবহার করে পরবর্তী সেই কোম্পানিগুলি ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো, এটা অভিযোগ, তাদের থেকে নিয়েছেন 100 থেকে 1800 টাকা ডিভিডেন্ড দিবে বলে আমরা দেখেছি। কিন্তু যে আপনি জেলখানায় বসেও নিয়মিত মিটিং করেছেন, ফোন ব্যবহার করেছেন, এটা কি সত্য? না, এটা সত্য না। আমি বলি ঘটনাটা কি হয়েছে আপনি শুনেন। প্রথম কথা হচ্ছে 170টা কোম্পানি, এটা সম্পূর্ণ বানানো, কাল্পনিক। 1400-1500 কোটি টাকা নিচ্ছে, এটাও কাল্পনিক। এখন কথা হচ্ছে এগুলা কেন বলে দিচ্ছে, আমি কিন্তু জানি একজন ব্যক্তি এটাকে প্রচার করেছে, সে কিন্তু আমার উপরে ব্যক্তিগত আক্রোশে এই কাজটা করেছে, এবং যিনি এটা প্রচার করেছে যে সাংবাদিক, ওনার সাথে আমার এই পর্যন্ত 3টা দফা মিটিং হয়েছে, আমি ওনার নাম এখানে উল্লেখ করতে চাই না। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওনার এই ভুল ব্যাখ্যার কারণে আমার যে ক্ষতিটা হয়ে গেছে, আমি ওনাকে ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু ওনার সাথে আমার 3টা ইন্টারভিউ হয়ে গেছে, 4র্থ ইন্টারভিউ খুব সম্ভবত আপনার 12 তারিখে হবে। সেই ইন্টারভিউর পরে উনি বলছে যদি আমি ওনাকে পজিটিভলি কনভিন্স করতে পারি, তাহলে উনি যে ক্ষতিটা হয়ে গেছে আমার ওনার প্রচারের কারণে, উনি ওটাকে সংশোধন করে নেবে। উনিও বুঝতে পেরেছে এটা একটা ভুল প্রচার হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে আমার শেষ প্রশ্ন এই পর্যায়ে, যে আপনি বৈশাখী টেলিভিশনের পরিচালনা পর্ষদে কি আবার ইনক্লুডেড হয়েছেন? না, আমি হতে পারিনি, বাট আমাকে ইনক্লুড করবে মর্মে বর্তমান বোর্ড যে আছে তারা আমাকে রাজি হয়েছে যে বৈশাখী টিভি যেহেতু আমার মাধ্যমে ক্রয় করা হয়েছে কোম্পানির নামে, তাই ওরা মনে করে বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আমার থাকাটা উচিত এবং সঙ্গত, এবং তারা আমাকে আশ্বস্ত করেছে এই মাসের মধ্যে তারা আবার ইনক্লুড করে নেবে। কিন্তু আমাকে মৌখিকভাবে তারা দিয়েছে, কনসেপ্ট দিয়েছে, আপনি বৈশাখী টিভিতে আসেন, বৈশাখী টিভিতে আপনি আসেন, আমাদের সাথে বসেন, থাকেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনার পদবি আনুষ্ঠানিকভাবে দিতে কিছুদিন সময় লাগবে। এই বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আপনাকে আবার নেওয়া হবে কেন, মানে কিসের ভিত্তিতে, অন বেসিস অফ হোয়াট? এইটা হচ্ছে হাইকোর্টের 173/22 একটা কথা লেখা আছে যে বর্তমান পর্ষদ চাইলে একজন সিইও অথবা একজন সিএফও এবং অথবা একজন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ দিতে পারে। আমি যা বুঝতেছি এটা মতো ভবিষ্যতে দিতে পারে, আমাকে উদ্দেশ্য করে এই রায়টা এভাবে লেখানো হয়েছে। না কেন, মানে এটাতে মানে আপনি যাতে আবার বৈশাখী টিভিতে যেতে পারেন সেই জন্য এরা লেখা হয়েছে, মানে কোর্টের এত ভালোবাসা আপনার? না, বা বোর্ডের ভালোবাসা নয়, এটা হলো পরিচালকদের ইয়েতে করা হয়েছে অনুরোধে। এটা হচ্ছে বলি বৈশাখী টিভি যখন কেনা হয় তখন এটা কিন্তু অনেক বেশি পয়সা দিয়ে কেনা হয়েছিল, 61 কোটি টাকা দিয়ে। এরপরে পরবর্তীকালে বৈশাখী টিভির ডেভেলপমেন্টে আরো 40 কোটি টাকা খরচ করা হয়েছে এবং আরো 17 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। এই যে 117 কোটি টাকা লাইব্রেরি তৈরি হয়েছে ডেস্টিনি 2000 কাছে বৈশাখী টিভি, এটা সম্পূর্ণটাই কিন্তু আমাকে পরিশোধ করতে হবে, এই ধরনের একটা অঙ্গীকারনামা আমার থেকে নিয়েছিল।
এখন যদি বৈশাখী টিভির এই দায় টানা ডেস্টিনি 2000 বড় বড় আমি বুঝিয়ে না দিই, আমি কিন্তু দায় এড়াতে পারি না। তা আপনি কি 117 কোটি টাকার দায় পরিশোধ করতে পারবেন? মানে কি আমি করবো না তো, আমি তো করবো না। না, প্রথমত আমি এটা তো করবো দুটা না। প্রশ্ন, মানে আপনি যখন বৈশাখী টিভিতে ইনভেস্ট করলেন ডেস্টিনির টাকা নিয়ে, মানে ইজ ইট আমি করিনি, আমি করিনি, আমি করিনি তো। সরাসরি ডেস্টিনি করে, সরাসরি ডেস্টিনি করেছে। ডেস্টিনি না, না না, আমি শুধু ডেস্টিনি বললে হয় না। আপনি ভাই মহিউদ্দিন ভাই, আপনি জানেন এটা লিমিটেড ফার্ম। এখানে আমরা 12 জন ছিলাম পরিচালক, আরো 37 জন শেয়ার হোল্ডার, সবাই কনসেন্ট লাগে। এখানে আমি যখন বলেছি যে আমি বৈশাখী টিভি কিনতে আগ্রহী, তখন তারা বলেছিল এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। ঠিক আছে, আমরা বিনিয়োগ করতে পারি, আপনাকে দায়বদ্ধ থাকতে হবে, আপনি প্রতিষ্ঠান চালাবেন, আপনাকে আমরা নির্দিষ্ট নমিনি পরিচালক হিসাবে। আমি সেভাবে চলে আসতেছি, আমার সাথে আরো 2 জন পরিচালকও দেওয়া হয়েছে। কিন্তু ঘটনাচক্রে যখন আমি জেলে চলে যাই, তখন বৈশাখী টিভি কিন্তু অ্যালাউন হয়ে যায়, একা হয়ে যায়, এবং তখন বেশ লোকসানের মুখে পড়ে। এখন তারা আবার আমাকে অনেকে বলছে, যেহেতু আমরা এটাকে প্রফিট অর্গানাইজেশন আনতে চাই, আমরা বোধহয় আপনাকে আবার ইনস্টল করবো, কারণ আমরা চাই যে এখানে যে বিনিয়োগটা আমাদের হয়েছে এটা যেন রিকভার হয় আপনার নেতৃত্বে, কারণ আপনার অনুপ্রেরণায় আমরা বৈশাখী টিভি কিনেছি। ওকে, আমি প্রশ্নটি করে রাখি, কিন্তু আপনাদেরকে জবাবটি পরে আপনার কাছে দিব যে এই ডক্টর ইউনূসের ক্ষমতায় আসা এবং আপনার কারাগার থেকে মুক্তি পাওয়া দুটো কি কাকতালীয়, নাকি আপনার সাজা খাটা শেষ হয়েছে, আপনি ফিরে এসেছেন? অনেকে বলছেন যে আপনি আদালতকে প্রভাবিত করেছেন নানাভাবে, আপনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে। না, এটা না, বরং আমরা একটু আসি আপনার কাছে এসে শুনবো। প্রশ্নটি করে গিয়েছিলাম, সেটি যদি আপনি একটু বলতেন যে এই সরকারের আমলে কি আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে পার হলেন, এই সরকার পরিবর্তন হইলো বলে আসলেন, আপনি আপনার প্রভাব খাটিয়ে বেরোলেন? কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে কিন্তু দুদক যে মামলাটা করেছে, যেটা হতে অলরেডি আপনি 12 বছর আপনি কারাগারে ছিলেন, বা কারাগারে 12 বছরের একটা মেয়াদ, সেখানে আপনি আবারও ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের আপনি সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটা ছিল হচ্ছে, আপনার দর্শকদের উদ্দেশ্যে আবার এটা বলি, অভিযোগটা ছিল গাছ বিক্রির নামে 2,258 কোটি টাকা আত্মসাৎ, এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে 56,19,19,040 টাকা এবং পাচারের আরো $2,06,000 রয়েছে। এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায়, কিভাবে? পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কানাডার নাগরিক। আপনারা যদি আপনার স্ত্রীর যদি জামিন হলে আপনারা আবার কানাডায় চলে যাবেন কিনা, রফিক ভাই? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ না, অর্থ পাচারের মামলা, অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে। সেখানে এইভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্ল্যান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে, সে পদ্ধতিটা অবৈধ। তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি, আমরা বেতন দিয়েছি, আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি, বহু লোকের কমিশন দিয়েছি। বিশেষ করে এখানে 733 কোটি টাকার উপরে কমিশন দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে। পুরো টাকাটাই তারা বলতেছে মানি লন্ডারিং। আমি কিন্তু 410 কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি, এটাও মানি লন্ডারিং। খেয়াল করতে হবে আপনাকে, এখানে কোনো টাকা আত্মসাৎ হয় না। আমাদের কোনো পরিচালকে আত্মসাৎ করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, এটা দুদক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, এটা হয়নি। এখন কথা হচ্ছে, তাইলে সাজাটা কিভাবে হলো? সাজাটা হয়েছে আমরা এটার জন্য রেসপন্সিবল, কথাটা খেয়াল করেন। আমরা এমএলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি। এখন এমএলএম পদ্ধতি কি, সেখানে বলতে চাইছে দুদকের উকিল যে এমএলএম পদ্ধতি তৎকালীন সময় অবৈধ পদ্ধতি ছিল। এবং এখানে কিন্তু জজ সাহেবের সামনে আমাদের যে এসানুলক সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী, উনি বলেছেন তৎকালীন সময় যে এমএলএম অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোনো নথিপত্র আছে কিনা, বলে নাই। তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে, বাদী। উনি বলতেছে উনি ম্যাথামেটিক্সে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন, উনি ওনার জ্ঞান দিয়ে বুঝছেন যে এমএলএম একটা অবৈধ ব্যবসা। এ হচ্ছে ওনার উত্তর। আপনি বলবেন যে আমি এটা সত্য মিথ্যা বলতেছি, প্রমাণ কি? জাস্ট উনি কি বলেছে, ওনার টেস্টিফাই যে জিনিসটা প্রিন্টেড আছে, উনি তো সাক্ষী দিয়েছেন, এটাতে সব কম্পোজ হয়েছে। আপনি এগুলার কপি দেখেন, আপনারা দেখবেন হাস্যকর উত্তর দিয়েছে। তো এখানে কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কিছু অর্থ আত্মসাতের প্রচার বা হয়নি, প্রমাণ হয়নি। যেটার জন্য আমাদেরকে সাজা দিয়েছে, আমার বউয়ের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি, আমার অ্যাকাউন্টে যায়নি। তাইলে কিভাবে সাজা দিল? বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে যে আমি এবং আমার ওয়াইফের অ্যাকাউন্টে 11 বছরে টোটাল যৌথ অ্যাকাউন্টে 81 কোটি টাকার লেনদেন হয়েছে, কথাটা খেয়াল করেন। সেখান থেকে আমরা 71 কোটি টাকা উঠিয়ে খরচ করেছি, আর 9 কোটি টাকা স্থিতি আছে। তাদের একটা ধারণা যে এই টাকাটা এই অবৈধ টাকা থেকে আসছে। তখন আমি বলেছি এই একই টাকার ফিগার দিয়ে তো আমাকে 22 সালে একবার সাজা দিলেন। কারণ 22 সালের যে মামলা, খালিদ ভাই শুনলে আপনি অবাক হবেন, 22 সালের যে মামলা আমাকে সাজা দিয়েছে 12 বছর, সেখানে এই একই 81 কোটি টাকার কথাই বলেছে দুদক। বলেছে ওনারা এবং ওনার স্ত্রী অ্যাকাউন্টে 81 কোটি টাকা ঢুকেছে, 71 কোটি টাকা উঠেছে, 9 কোটি টাকা আছে। অদ্ভুত ব্যাপার হলো একই ঘটনা দিয়ে দ্বিতীয়বার মামলা করেছে, যে কারণে হাইকোর্টে যখন আমি 2016 সালে যখন প্রাথমিক জামিনটা পাই, সেখানে রুহুল কবির সাহেব পরিষ্কার লিখছে
যে আমি লক্ষ্য করেছি যে এখানে দুইটি মামলাতে একই মানি ফিগার উল্লেখ করা হয়েছে। যদি একই মানি ফিগার হয়ে থাকে তাহলে একই অভিযোগের জন্য দুইটা মামলা পাশাপাশি চলতে পারে না, সুতরাং তাদের জামিন দেওয়া হলো। এইভাবে কিন্তু আমাদেরকে 2016 সালে জামিন দিয়েছিল আইন, কিন্তু দুদক প্রভাব খাটিয়ে সে জামিনকে তারা করেছে, বাতিল করেছে এবং নতুন করে একটা আমাদের বিরুদ্ধে রায় করিয়েছে। আমরা যেন হ্যাঁ বলেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বিরুদ্ধে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি। একটা যে বলছেন আমি সেটা উত্তর দিই। আমার ওয়াইফ বা আমরা কিন্তু কানাডার নাগরিক 2000 সালেও নয়, যখন কোম্পানি শুরু হয়। আমরা 93 সাল থেকে নাগরিক। এই নাগরিক থাকার অর্থে এই নয় যে আমরা পালিয়ে চলে যাবো। দেখেন, পালিয়ে চলে গেলো বা কি, টাকা তো আমার কাছে না ভাইয়া, টাকা তো অ্যাকাউন্টে পড়ে আছে। আপনি বুঝেন না কেন? সম্পত্তির মধ্যে পড়ে আছে। আমি রফিকুল আমিন পালায় যাওয়ার কথা বলতেছেন কেন? আমি একটা সুন্দর ব্যাখ্যা দিই। ধরেন কোন একটা দৈবাত অ্যাক্সিডেন্টে রফিকুল আমিন এবং তার স্ত্রী মারা গেছে, তাই বলে কি লোকজনের টাকা তারা পাবে না? অবশ্যই পাবে, কারণ সম্পত্তি কিনেছি আমরা, কোম্পানির নামে সম্পত্তি কিনেছি। ওই সম্পত্তি বিক্রি করে মানুষের টাকা দিয়ে দিবে। আমার মরে যাওয়া বা আমার চলে যাওয়ার সাথে তাদের টাকা ফেরত পাওয়ার সম্পর্কটা কি? আর মানির সিট কি খালিদ ভাই এইভাবে লেখা হয়েছে যে রফিকুল আমিনকে টাকা দিচ্ছে, নাকি মানির সিট হয়েছে ডেস্টিনির নামে? বলেন তো আপনি। না, সেটা ঠিক আছে। আমার এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মারা যাওয়ার কথা বললেন বা আপনি চলে যাওয়ার কথা বললেন, আপনি যে এতদিন কারাগারে ছিলেন, আপনাকে যারা বিনিয়োগ করেছেন, আপনার কথা শুনে যারা উৎসাহী হয়ে গাছ কিনেছেন বা গাছে বিনিয়োগ করেছেন, তারা কি তাদের টাকা পেয়েছেন? আসলে তারা পাবেন, কিন্তু আইনি কেন বুঝতে হবে আপনাকে। আপনি কারাগারে থাকলে, মানে এটা কেমন কোম্পানি? আপনি কারাগারে থাকতে পারেন, আপনার সিস্টেম কি তাদেরকে টাকা দিতে পেরেছে? আসলে পারে নাই, কারণ দুদক সিস্টেমকে লক আপ করে রেখেছে। দুদক সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখেছে। ট্রিপ্লান্টেশনের এবং দেশের সকল কোম্পানির সমস্ত সম্পত্তি তাদের কাস্টডিতে নিয়ে গেছে দুদক। শুধু নিতে বাকি রাখছে আমার বাচ্চাগুলোকে কাস্টডিতে তারা নেয়নি। দুদক মহা অন্যায় করেছে তৎকালীন সময়। সরেছে এই সরকারের আমলে যে দুদক ছিল, এই দুদক আমাদের প্রতি নির্যাতন করে। আমি এটার প্রতিবাদ জানাই। সরকার পরিবর্তন হওয়ার ফলেই কি আপনি বেরিয়ে আসতে পারলেন? না, আমি পারি নাই, কারণ সরকার পরিবর্তন হয়েছে 5ই আগস্ট, আর আমি বেরিয়েছি পরবর্তী বছরের 15ই জানুয়ারি। আমি কিন্তু সাজা খেটে 3 মাস অতিরিক্ত সাজা খেয়ে বেরিয়েছি। আমি কোনো ফেভার পাইনি কোনো সরকারের। আপনি কি কোর্টের আপনি কি কোর্টের মধ্যে থেকে মোবাইল ফোন পরিচালনা করতেন, যেটি মানে বা মোবাইল ফোন ব্যবহার করতেন? মানে আমি আসতেছি 2020 সালের করোনাকালীন সময়। সেটা হচ্ছে 2016 সালে যখন আমাকে জামিন দেওয়া হলো, সিনহা সাহেব জামিন বাতিল করলেন। বাতিল করে জেল কর্তৃপক্ষকে বলে দিলেন যে রফিকুল আমিন দরকার হলে জেলে বসে ব্যবসা পরিচালনা করবে, লোকজনকে নিয়ে মিটিং করবে, সে তাদের সাথে যোগাযোগ করবে সুব্রতর মতো। ওই যে ভারতের সাহারা গ্রুপের সুব্রতকে যেই ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যে কারাগারে বসে সে সবার সাথে যোগাযোগ করবে, সেই ফ্যাসিলিটি আমাকে দেওয়া হয়েছে। এবং আপনি যদি ওই রায়টা দেখতে চান, খালেদ ভাই আপনাকে আমি পাঠিয়ে দেবো ইমেল করে, আপনি রায়টা পড়ে সেখানে। এই রায়টা কি কোনোভাবে ইনফ্লুয়েন্স, মানে না, প্রশ্ন উঠে না, তখন তো প্রশ্ন উঠে না, তখন তো হাসিনা ক্ষমতায়। বরং এই রায় দিয়ে আমার ক্ষতি করে দেওয়া হয়েছে। দিবে আমাকে জামিন, আমার জামিন রহিত করে আমার প্রতি অবিচার করেছে সুযোগবাসী না, যেটা আমি তাকেও দায়ী করবো। সেটা আজকে হাসিনার সম্বন্ধে সে বিভিন্ন রকমের কথা বলে, এই নাটকের নায়ক কিন্তু সে নিজ। আমাকে কেন আমার জামিনটাকে রহিত করে এই ধরনের একটা ক্যামোফ্লেজ ইয়ার মধ্যে ফেলাইছে যে আমি জেলে বসে ব্যবসা করতে পারবো, আমি জেলে বসে মিটিং করতে পারবো, রেজলিউশন করতে পারবো, ব্যাংক থেকে সই করতে পারবো। তারপর যখন এটা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখাইলাম যে সুপ্রিম কোর্ট আমাকে সব ক্ষমতা দিয়ে দিছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইছে তা আপনি এখন কি চান। আমি বলছি যেহেতু এখন করোনা, মানুষের সাথে সামনাসামনি কথা বলা যায় না, আমাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেওয়া হোক। এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সুরক্ষা সচিব কিন্তু বলেছে প্রার্থীর এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া কোনো কারা কর্তৃপক্ষকে। এবং কারা কর্তৃপক্ষ জানে আমার এই ঘটনার পরে কিন্তু কারা কর্তৃপক্ষ কিন্তু একটা ইনভেস্টিগেশন করেছে। আপনাকে বলি রিপোর্টটা কি ছিল। রিপোর্টে কারা কর্তৃপক্ষ বলেছে যে 3 জনের কমিটি ছিল, তারা বলেছে রফিকুল আমিন ফোন ব্যবহার করার ব্যাপারে নির্দোষ। কারণ তার পারমিশন ছিল সুপ্রিম কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে পারমিশন ছিল। জি, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন ছিল। আমি শুধু এই পর্যায়ে একটা জিনিস জানতে চাই, তারপর আবার আমি একটু শপথ ভাইয়ের কাছে যাব। সেটা হলো যে এর আগে আপনি যখন কারাগারের বাইরে ছিলেন, আপনার বিরুদ্ধে যখন মামলাগুলি হয় নাই, যখন ডেস্টিনি আপনি চালাইতেছিলেন, তখন আমরা দেখতেছিলাম যে বিপুল সংখ্যক লোক আপনার পাশে দাঁড়িয়েছিলেন, বিপুল সংখ্যক লোক আপনাকে সমর্থন করেছিলেন, তারা আপনাকে নিয়ে অনেক আশা করেছিলেন। আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছি, আজকে যখন আপনি একটা রাজনৈতিক দলও করেছেন, তখন এত লোককে কিন্তু আপনার পাশে দেখছি না। আমি যখন আমার প্ল্যাটফর্মটি দেখছিলাম, আমি বারবার আমার প্ল্যাটফর্মটি আমি দেখতে থাকি। অন্য কোনো সময় আমার মনে আছে জনাব রফিকুল আমিন যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে
আমি থাকতে সবাই যখন তিনি এটি বলছিলেন, আমাদের তখন এই রকম সোশ্যাল মিডিয়া ছিল না, শুধু মেসেজ নেওয়া যেত, একটা নাম্বার পুশ করে আমাদের সেই ব্যাপারটা হ্যাং করেছিল। এত বিপুল সংখ্যক লোক আপনাকে আসলে আপনার উপরে ভরসা রেখেছিল, আপনাকে সমর্থন জানিয়েছিল। এখন কিন্তু তার আমি যদি বলি কোয়ান্টিফাই করি, আমি 100 ভাগের 1 ভাগও দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এটা সঠিক নয়। আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন, আমার যারা বিনিয়োগকারী আমার কাছ থেকে সঠিক তথ্য পেয়েছে তারা সবাই চুপচাপ আছে, তারা জানে পাবে। এদের সংখ্যা নেহাত কম, এদেরকে আমি দোষ দিচ্ছি না বাবা, তারাও তো বিনিয়োগকারী। এখানে বিষয়টা হচ্ছে পারসেপশন, কে কাকে কি কোন দৃষ্টিভঙ্গিতে দেখতেছে। দেখেন, অর্ধেক পরিপূর্ণ গ্লাস কিন্তু আপনি বলতে পারেন এই গ্লাসটা হাফ ভরা, কিন্তু একজন চ্যালেঞ্জ করবে আপনাকে যে এটা হাফ খালি, আপনি তর্ক করে জিততে পারবেন না। না, তর্ক করে আমি জিততে পারবো না, কিন্তু প্রথম কথা হলো যে আমি অঙ্ক, আমি যে মেসেজটা রফিকুল ভাই আপনি যে সিস্টেম করছেন সেটা আমি অঙ্ক করেও জিততে পারতেছি না আসলে। এটা অঙ্ক করেও আমি এটা কোথাও পৌঁছাইতেছি না, সেটা নিয়ে একটা আলাদা তর্ক একদিন হইতে পারে। আমি আপনাকে মেসেজটা দিই, আমরা পার্সেন্টেজ দেখার দরকার নাই জনপ্রিয়তার। আমি যেটা বলতে চাচ্ছি, আপনার মাধ্যমে আমি একটা মেসেজ পৌঁছে দিতে চাই আমার সম্মানিত বিনিয়োগকারীদের কাছে। এদের প্রত্যেকের বিনিয়োগ সুরক্ষিত, এবং বর্তমান ম্যানেজমেন্ট যারা আছে, যাদেরকে হাইকোর্ট থেকে নিয়োগ দিয়ে আছে, এদেরও সক্ষমতা আছে এদের টাকা ফেরত দেওয়ার। যদি এদের সক্ষমতা না থাকে, তাহলে আপনার মাধ্যমে আমি একটা প্রস্তাব দিই, সেটা হচ্ছে আমাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হচ্ছে রফিকুল আমিনের টাকা ফেরত দেওয়ার জন্য আপনাকে ইনচার্জ দেওয়া হলো। আমাকে না, এটা তো আপনি আমার কথা দিতেছেন বটে, কিন্তু তার আগে ওইটা আপনি দিচ্ছেন যে আপনাকে আসলে ওই পরিশোধে নেওয়া হলে আপনি এটা পরিশোধ করে দিতে পারবেন। অবশ্যই টাকা দেওয়ার সক্ষমতা আছে, কিন্তু দিতে পারবো না, কি শোনেন, লাভ দিতে পারবো না। কারণ আমাকে তো 12 বছর আটকে রাখা হয়েছে, আমি তো লাভ করতে পারিনি। আমার গাছগুলা কেটে সহায় দেওয়া হয়েছে, তাই না? গাছের গোড়াগুলো এখনো আছে। এখন আপনি বলবেন তাহলে কোথেকে দিবেন? আমি তো সব টাকা গাছে বিনিয়োগ করিনি, আমি তো সম্পদ থেকে দিচ্ছি, আমি তো ব্যবসা প্রতিষ্ঠানে লাগাইছি। এই ট্রি প্ল্যান্টেশন কোম্পানি কম বেশি 14টা কোম্পানির মালিক, আপনি জানেন এর আন্ডারে আরো 14টা কোম্পানি আছে। এই সব কিছুর মালিক কিন্তু 17 লক্ষ ডিস্ট্রিবিউটর। রফিকুল আমিন ভাই, আমি তো বলছি, রফিকুল আমিন ভাই আপনি কিন্তু সাক্ষী থাকলেন, আমি আপনাকে বলে রাখছি, অনেক দর্শক আমাকে অভিযোগ করতেছে তাদের কারো গাছ নাই, তাদের কারো বিনিয়োগ নাই, এবং আপনি এইখানে আইসে আপনার পক্ষে যে আপনি যুক্তি দিচ্ছেন, আমি এইটা করতেছি আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থেকে না নাকি? আপনি আমার এইটা আপনি আপনার জায়গা থেকে আপনার জায়গা থেকে আমি আশা করব যারা আপনাকে বিনিয়োগ করছে তাদের জন্য আপনি নিশ্চয়ই এইটা নিশ্চয়ই আপনার মাথায় আসে বা মাথায় থাকে। মহিউদ্দিন ভাই, আপনি সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করতেছেন, আই রেসপেক্ট ইউ। আমি জানি আপনি সত্যটাকে তুলে ধরতে চাচ্ছেন দুই পক্ষ থেকে, এখানে আপনি কোনো পক্ষ নন। এটা তো আপনি মুখে বললে হবে না, আপনি যদি আমাকে তলে তলে টাকা দেন তাহলে তো আর এটা আমি আপনাকে তলে তলে হবে না। আপনি বরং আপনার বিনিয়োগকারীদের টাকা পরিশোধ করেন, যারা যারা আপনার থেকে টাকা দিচ্ছে তাদের টাকা আপনি দিতে চেষ্টা করেন, সেইটা হবে। আমি আপনাকে তলে তলে টাকা দিলে এটা হবে মানি লন্ডারিং। আপনাকে আমার ডলারে দিতে হবে, টাকা দিলে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, বলছেন বলে ভালো হয়েছে। আমাদের মধ্যে থেকে অনেকে আমাদেরকে বলছে যে এত যে নতুন পার্টি হচ্ছে, কারণ একটা জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া যখন দল, মানে যেহেতু তারা প্রধান রাজনৈতিক দল এখন প্রায় এককভাবে আওয়ামী লীগ ইলেকশনে, তো তারা অন্তত 20টা বা 25টা আসন 20টা বা 25টা দলকে দিতে চাইবেন, বা 10টা 12টা দলকে দিতে চাইবেন, তা নিয়ে একটা জাতীয় সরকার করবেন। সেই জন্যই দল করা হচ্ছে। রফিক ভাইও মনে করছে বিএনপি তাকে এমপি বানাবেন এবং রফিক ভাই পার্লামেন্টে বক্তৃতা দিবেন। অনেকে আমাকে এরকম কথা বলছে। যাই হোক, সবাই আপনি এই বিষয়টা প্রশ্ন করছেন। আমি তার আগে একটু রফিকুল আমিন ভাইয়ের কাছে আসতে চাই যে ওই পলিটিক্যালি ওনার সাথে আসলে বিএনপি সরকারের কার সাথে কি কথা হচ্ছে সেটা জানার জন্য। কিন্তু রফিক ভাই, আপনি যে রেলে বসে জুম মিটিং করছেন, তার জন্য কিন্তু আমাদের সম্পাদক, মানে আমাদের গবেষক দল আমাকে যে সমকাল পত্রিকার যে মানে একটা বিশেষ কাটি পাঠালো গবেষক দলের প্রধান জনাব মিল্লাত, ওইটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই জুম মিটিং করার জন্য 8টা কারারক্ষীকে সরায় নেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে আপনি আসলে যে জুম মিটিং করছেন সেটা আসলে অবৈধ। যারা আপনাকে সহায়তা করছে তারাও এটা আপনার কাছে এইটা মানে মানে তারা ঠিক কাজ করে নাই, দায়িত্ব অবহেলার প্রসঙ্গ আসছে। আপনি তো আসলে রফিক ভাই, আপনি দেখেন, আপনি এত কনভিন্সিং, এত সুন্দর করে কথা বলেন, এবং আপনার টাকা আছে, ক্ষমতা আছে, আপনি তো বাংলাদেশের বিভিন্ন আইন কানুন বিভিন্ন সময়, যেটাকে বলা ঠিক ভাঙা না কিন্তু মচকানো, ব্যান্ড করা, কোনো সময় গোল করা, কোনো সময় চুক্কা করা, সেগুলো তো আপনি করতে পারছেনই, তাই না? না, সঠিক না। এটা একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে যে 17 জন কারারক্ষীকে অস্থায়ী ভিত্তিতে
করা হয়েছে, প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরা প্রত্যেকে চাকরি ফেরত পেয়েছে পরে এবং তাদের ক্ষতিপূরণ দিয়েছে। যখন তদন্তে দেখা গেছে আমি নির্দোষ এবং আমার ব্যাপারে কিন্তু তদন্ত হয়েছে 3 সদস্য বিশিষ্ট কমিটিতে, সেখানে তারা যখন দেখলো যে 2টা এভিডেন্স পেয়েছে আমার কাছে, একটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের কপিটা আমরা দেখিয়েছি, যেটা আমি দেখানোর পরে তখন একজন ডেপুটি জেলার কিন্তু আমার পক্ষে সাক্ষী দিয়েছে। উনি বলছে হ্যাঁ স্যারে এটা আমাকে কপি দিয়েছে, উনি যে সুপ্রিম কোর্টের থেকে একটা অর্ডার পেয়েছে এটা আমি পেয়েছি, এই যে আমার মোবাইল ফোনে সেভ করা আছে। তখন তৎকালীন সময় যে 3 জন কমিটির মেম্বার ছিল তখন তারা ওদিকে তাকিয়ে বললো তুমি এই কথা আমাদেরকে আগে জানাও নাই কেন। আমার মনে হচ্ছে আমাদের যখন ইনভেস্টিগেশন চলতেছে তখন তৎকালীন আইজি সাহেব ফোন করেছিলেন, মামুন সাহেব বলছে রফিকুল আমিনের তদন্তের রিপোর্ট কি। তখন তারা বলছে স্যার উনি নির্দোষ, উনি কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেই কিন্তু কথাটা বলেছে, কারণ এখানে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে লেখা আছে উই ডিরেক্টেড টু দ্য সেন্ট্রাল জেল কেরানীগঞ্জ to support this applicant all sorts of cooperation as well necessary in the purpose of এই যে লেখছে আমরা যেন গাছের টাকাগুলো মানুষকে দেওয়ার জন্য তাদের সাথে মিটিং করতে পারি, তাদের সাথে আমরা লেনদেন করতে পারি, ব্যাংক অ্যাকাউন্টগুলোকে আমার ব্যাংক সিগনেচার করার পারমিশন দিয়েছে। এখন কথা হচ্ছে জুমের কথাটা কেন আসলো, তখন কোভিড চলতেছে, কোভিডে আমার সাথে সামনাসামনি দেখা করা নিষেধ করে দিয়েছে। তখন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা দরখাস্ত করেছি যেহেতু দেখা করা যাচ্ছে না তাইলে আমাকে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হোক। এবং আমি একবার, কিন্তু বেশি না, একবার, শুধু একবার এই জুমে আমি কথা বলেছি চেহারা না দেখিয়ে, শুধু ভয়েস দিয়ে। এবং সেখানে যদি আপনার জুমের প্রত্যেকটা কথা শুনেন, তারা আমাকে জিজ্ঞাসা করেছে যে মামলার নিষ্পত্তি কবে হবে, টাকা কবে পাবো, আমি এগুলোর উত্তর দিয়েছি। সুতরাং এখানে কোনো ফৌজদারি অপরাধ হয়নি। যদি ফৌজদারি অপরাধ হতো তাহলে জেলখানা কিন্তু আপনি যখন জুমে কথা বলেছেন তখন স্পেশাল পারমিশন নিয়েছিলেন কারা কর্তৃপক্ষ? সে তো কারা কর্তৃপক্ষ যখন প্রশ্ন করা হলো তখন সে কেন বললো যে এটা দায়িত্ব অবহেলা হয়েছে কিনা আমরা এটা দেখবো? না, দায়িত্ব অবহেলা না, তারা তাৎক্ষণিক 17 জনকে সাসপেন্ড করেছে এবং এই ইনভেস্টিগেশন যখন শেষ হয়ে গেছে ওদের চাকরি আবার ফেরত দিচ্ছে। কারণ তারা এটা করে, এটা তো বাংলাদেশে একটা নাটক। কোন একটা ঘটনা ঘটে গেলে মানুষকে সন্তুষ্ট করার জন্য নিরীহ হোক আর অপরাধী হোক যে কোনো লোকের সাসপেন্ড করা, এটা হচ্ছে কর্তৃপক্ষের একটা জেনারেল প্র্যাকটিস। আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম যে এই 17 জন কর্মচারী তাদের কোনো দোষ নাই, তারা তো ডিউটি আমার রুমে করে নাই, তারা পুরো এলাকা জুড়ে ডিউটি করছে। আমার রুমে হয়তো 1-2 জন ডিউটি করছে, আপনি সাসপেন্ড করলে 2 জনকে করবেন, ঢালাও করে 17 জনে কেন আপনি সাসপেন্ড করবেন একদিনের ঘটনার জন্য? আর ঘটনাটা ঘটেছে একদিন রমজান মাসে রাত 12টা থেকে রাত 2টা, এর ভিতর আমি 23 মিনিট না 24 মিনিট কথা বলছি। তাহলে আপনাকে বুঝতে হবে 23-24 মিনিটের কথার জন্য 17 জনকে সাসপেন্ড করা যায় না, তাই না? না, সেটা আমরা জানি না। আপনি এখন রাজনৈতিক দল নিয়ে একটু বলেন তো, আপনি রাজনৈতিক দলটা যেটা করছেন সেই রাজনৈতিক দলের কি একটা উদ্দেশ্য হচ্ছে এই, যেহেতু বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের ঘোষণা দেওয়া হয়েছে এবং এই জাতীয় সরকার প্রসঙ্গে কিন্তু আসলে জামায়াতে ইসলামী বা এনসিপি বা যারা বাম দলগুলি যারা আছেন, গণসংহতি আন্দোলন, তাদেরও বড় কোনো আপত্তি নাই, তারাও চান এককভাবে একটা দলের কাছে ক্ষমতা বা একটা গোষ্ঠীর কাছে ক্ষমতা না গিয়ে বিভিন্ন জনের কাছে, বিভিন্ন দলের কাছে ক্ষমতা চান। তো সেই বিভিন্ন দল হিসেবে বিবেচিত হওয়ার জন্য কি রফিকুল আমিন ভাই আপনি তড়িঘড়ি করে কি আম জনগণ পার্টি করলেন? না, সঠিক না। আমি আসন প্রত্যাশী বা পদ প্রত্যাশীর জন্য যারা রাজনীতিতে আসেনি, আমি একটু পরিষ্কার করতে চাই মহিউদ্দিন ভাই, যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন। আমি রাজনীতিতে নেমেছি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, আইনের শাসন উঠে গেছে। আপনি যদি জানতেন আমাকে আরো একদিন এককভাবে ডেকে আমাকে ধরাতো নিয়ে নেন, উইটনেস নেন, আমি দেবো। জেলখানায় যে দুর্নীতি, আদালতে যে দুর্নীতি, দুদকের ভিতরে যে দুর্নীতি, গারদখানায় যে দুর্নীতি আমি দেখেছি, এগুলো সবগুলোর আমি উইটনেস। এগুলো দেখার ভিতরে আমার ভিতরে একটা প্রতিবাদী মন হয়ে উঠছে যে কোনো একদিন যদি আমি ছাড়া পাই আমি এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবো, এমন একটা মঞ্চ করবো, রাজনৈতিক মঞ্চ, যেখানে এই আমরা আপনাকে কেন বিশ্বাস করবো যে আপনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবেন? কারণ আপনি জেলখানায় যাওয়ার আগে বা যখন কোম্পানিটি করেছেন অনেকেই বলেছেন যে আপনি রাষ্ট্রীয় আইন বাংলাদেশের মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে আপনি যদি নাও ভেঙে থাকেন, আপনি তার ফাঁক ফোকর বের করে আপনি নিজের সুবিধায়, নিজের স্বার্থে সেগুলি কাজে লাগিয়েছেন। সঠিক নয়, এটা সঠিক নয়। আর আমি রাজনৈতিক দল করেছি কোনো পদপ্রত্যাশীর জন্য, আসন প্রত্যাশী, আসন ভাগ করা, এগুলো আমি বুঝিও না, এগুলোর মধ্যে আমি নাই। আমি কিন্তু বলে দিয়েছি আমি এখানে রাজনৈতিক দল করেছি, সংসদে গিয়ে কথা বলবো, আমি একটা নির্বাচন করবো, এই সমস্ত স্বপ্ন আমার মধ্যে নেই। আমার মধ্যে স্বপ্ন হচ্ছে আমি যোগ্য লোকেরা আমার দল থেকে মনোনয়ন দিয়ে আমি সংসদে পাঠাবো, যে জনগণের যোগ্য লোকেরা আপনার দল থেকে কেন দাঁড়াবে রফিকুল আমিন ভাই?
আমি জানি অনেক যোগ্য লোক আছে অবহেলিত, যারা মনোনয়ন পদপ্রার্থী হইলেও তাদের টাকা পয়সার অভাবে, সুযোগের অভাবে তারা যেতে পারে না সংসদে। আপনি তাদের আজকে টাকা তো আমরা দিবেন। দেখে আপনি তাদের না, টাকা দিবেন। আমরা তো দেখে বিনা টাকায় তারা মনোনয়ন দেবে আমার দল থেকে। কোনো টাকা তারপরে পয়সা দিতে হবে তারপরে না। ভোট করার জন্য আপনি তাদের টাকা দিবেন ইলেকশন করার জন্য। কোনো দেয়া লাগবে না, আমার ভোট দেবে আমার লোকজন যখন দেখবে যে আমরা ন্যায্য ভিত্তিতে একজনকে আমরা প্রার্থী দিয়েছি যে সত্যিকার অর্থে সংসদে গিয়ে সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবে। আমি বিশ্বাস করি যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে একবার যদি ভয়েস না উঠান, প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু এই অন্যায় প্রতিরোধ করা যাবে না খালেদ ভাই। এটা কাউকে না কাউকে আওয়াজ উঠাইতে হবে। এবং দেখেন গান্ধীজি, যেমন এই যে দেখেন মহাত্মা গান্ধী, যেমন দেখেন একটা জিনিস খেয়াল করেন, মানে রাজনৈতিক উদ্দেশ্যে পলিটিশিয়ানদের বিরুদ্ধে অনেক রকম মামলা ছিল, কিন্তু আওয়ামী লীগের আমলে মানে মানে ভালো ব্যবসায়ীরা তো মানে মানে আমি ভালো ব্যবসায়ী খারাপ ব্যবসায়ী মানে আওয়ামী লীগের আমলে যারা ব্যবসা বাণিজ্য করেছেন তারা ভাগাভাগি করে তারা আরাম করে ব্যবসা বাণিজ্য করছেন। আপনার বিরুদ্ধে অভিযোগটা পিওর আর্থিক লেনদেন সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত, দুর্নীতি সংক্রান্ত ছিল। না দুর্নীতি ছিল না, মানে খালেদ ভাই দুর্নীতি ছিল না, নীতির বাইরেই দুর্নীতি, সেই অর্থে আমি বলতেছি, নীতির বাইরে। আপনি তো না, আপনি ধারাটা যদি খেয়াল আচ্ছা, করেন, আমি ঠিক আছে, স্মরণ করে দিই। ঠিক আছে, ধারাটা ছিল ঠিক আছে, বলি আমি মানি লন্ডারিং আইনের 4-2 এবং 3 দুর্নীতি বলে নাই।